এই ছেলেটা চোর। এটা মোবাইল ফোন চুরি করেছে। স্যার, এই টাকমাথাওয়ালা লোকটা মিথ্যে বলছে। শীতের সকালটা এখনও পুরোপুরি খোলেনি। কুয়াশা শহরকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন কোনো পুরনো কম্বল, যার জায়গায় জায়গায় ছেঁড়া। সূর্যের আলো ছিল দুর্বল, কিন্তু রাস্তাগুলো জেগে উঠেছে। সবজি মন্ডি থেকে আসা গাড়িগুলোর চড়মড় শব্দ, বাসস্ট্যান্ডে চায়ের ফুটন্ত সিটি, আর ফুটপাতে হাঁটতে থাকা লোকদের জুতোর খড়খড় শব্দের মধ্যে একটা রোগা পাতলা বাচ্চাও ছিল। তার নাম কেউ জানত না। লোকে তাকে শুধু কবারই ছেলে বলত। প্রায় ১৫ বছরের হবে। বয়সের চেয়ে বেশি ক্লান্ত শরীরে ছেঁড়া পুরনো সোয়েটার, যার কনুইগুলো ঘষে গেছে। নিচে একটা প্যান্ট যা কোনোদিন অন্য কারো ছিল। পায়ে আলাদা আলাদা রঙের চপ্পল, কাঁধে ঝোলা টাঙিয়ে প্রতিদিনের মতো কবার তুলছিল। ভাঙা বোতল, মরচে পড়া লোহা, প্লাস্টিকের ব্যাগ, যা পায় তাই তার রোজগার ছিল। তার চোখ ছিল তীক্ষ্ণ, প্রয়োজন তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে। সে প্রতিটা মোড় চিনত, প্রতিটা গলি চিনত। কোথায় বেশি কবার মিলবে, কোথায় পুলিশ ধমক দেবে, কোথায় দোকানদার একদিন পুরনো রুটি দেবে, সব তার মনে ছিল। আজ সে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। মায়ের শরীর দুদিন ধরে খারাপ, ঝুপড়িতে শুয়ে কাঁসছে। ডাক্তারের নাম শুনলেই হাসি পায়। পয়সা থাকলে তবেই তো ডাক্তার আসবে, তাই আজ ঝোলা বেশি ভরতে হবে। সে রাস্তা পার হচ্ছিলই যে পিছন থেকে কড়া আওয়াজ এলো, এই ছেলে, দাঁড়া! সে ঘুরে তাকাল। খাকি ইউনিফর্ম, পুলিশ ইন্সপেক্টর। মোটা শরীর, গুঁপ টান টান, চোখে সন্দেহ আর বিরক্তি দুটোই। ছেলেটার হৃদয় ধক করে উঠল। সে কিছু করেনি, তবুও পা নিজে থেকে ধীর হয়ে গেল। ঝোলায় কি আছে? ইন্সপেক্টর জিজ্ঞেস করল। কবার সাহেব, ছেলে আসতে বলল। ইন্সপেক্টর ঝোলা ঝটকা মেরে ছিনিয়ে নিল। উল্টে পাল্টে দেখতে লাগল। প্লাস্টিক, লোহা, কাগজ। কিছুক্ষণ কিছু পেল না। তখনই পাশের একটা দোকান থেকে আওয়াজ এলো, সাহেব, আমার মোবাইল এখানেই রেখেছিলাম। ইন্সপেক্টরের চোখ চকচক করে উঠল। সে না ভেবে ছেলের দিকে তাকাল। মোবাইল চুরি করেছিস? আওয়াজ এখন উঁচু ছিল। না সাহেব। ছেলে ঘাবড়ে গেল। আমি কিছু করিনি। ছেলের আওয়াজ কাঁপছিল। তার চোখে ভয় ছিল, রাগ নয়। তার অভ্যাস ছিল প্রশ্ন করার নয়, সহ্য করার। থানায় কাগজ ভরা হল। চুরির মামলা, মিথ্যে, কিন্তু কাগজে সত্যি। ছেলের নাম জিজ্ঞেস করা হল। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, অমন। শুধু এটুকুই লেখা হল। সন্ধে হতে হতে তাকে হাজত থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হল। পরের দিন পেশি ছিল। অমন জানত না কোর্ট কি হয়। তাকে শুধু এটুকু জানা ছিল যে পুলিশ যেখানে নিয়ে যায় সেখানে মাথা নিচু করে চলতে হয়। কোর্টের ভবন তার কাছে অন্য দুনিয়ার মতো ছিল। উঁচু ছাদ, কালো কোট, ফাইলের স্তূপ। তাকে কাঠগড়ার কাছে দাঁড় করিয়ে দেওয়া হল। সে মাটির দিকে তাকিয়েছিল, খালি পায়ের নিচে ঠান্ডা মেঝে অনুভব করছিল। তাকে জানা ছিল না যে কিছু মিনিটের মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় সত্যি তার সামনে দাঁড়াতে চলেছে। কোর্টরুমে হইচই ছিল। পেশকারের আওয়াজ, চেয়ারের শব্দ আর আইনজীবীদের কালো কোটের ফরফরানি। অমনের কাছে এসব কোনো শোরগোল, স্বপ্নের মতো লাগছিল। তাকে কাঠগড়ার কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হাত খালি ছিল, কিন্তু কাঁধে ভয়ের বোঝা ছিল। সে আস্তে মাথা তুলল। সামনে উঁচু মঞ্চে জজের চেয়ার ছিল। চেয়ারটা এখনও খালি ছিল। অমন প্রথমবার অনুভব করল যে এই জায়গা কোনো মন্দিরের মতো। ফর্ক শুধু এটুকু যে এখানে ভগবান নয়, ফয়সালা বসে। পুলিশ ইন্সপেক্টর প্রথম সারিতে দাঁড়িয়েছিল, বুক তুলে, মুখে আত্মবিশ্বাস, যেন তার পুরো বিশ্বাস যে যা করেছে ঠিক করেছে। তার কাছে এটা একটা ছোট মামলা ছিল, একটা গরিব বাচ্চা, একটা চুরির অভিযোগ আর একটা ফাইল। সন্ধ্যা পর্যন্ত সব মিটে যাবে। সরকারি উকিল ফাইল উল্টাচ্ছিল। সে অমনকে উপর থেকে নিচে দেখল। চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু আনুষ্ঠানিকতা ছিল। কেস নম্বর ২১৪। পেশকারের আওয়াজ গুঞ্জন করল। সবাই দাঁড়িয়ে গেল। জজ এলেন। অমন অজান্তেই ভিড়ের দিকে তাকিয়েও মাথা তুলল না। কিন্তু যেই জজ চেয়ার ধরে বসলেন আর বসার হালকা শব্দ হল, অমনের হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। কিছু তো ছিল সেই পরিবেশে যা তাকে অস্বস্তিকর করছিল। অভিযুক্তকে সামনে আনা হোক, জজ বললেন। অমনকে দুপা এগিয়ে নিয়ে যাওয়া হলো। সে এখন সোজা জজের সামনে ছিল। জজের দৃষ্টি প্রথমবার তার ওপর পড়ল।
সেই দৃষ্টি কঠোর ছিল না, নির্লিপ্তও না, শুধু গভীর ছিল, যেন কোনো বইয়ের প্রথম পাতা খুলে পড়া হচ্ছে। জজ কয়েক সেকেন্ড চুপ রইলেন। অমনের মনে হল যেন সময় থিমে গেছে। নাম? জজ জিজ্ঞেস করলেন। অমন, সে আসতে বলল। বয়স? 15 হয়তো। আওয়াজে দ্বিধা ছিল। জজের ভ্রু হালকা কুঁচকে গেল। হয়তো শব্দটা তাকে থামিয়ে দিয়েছে। পড়াশুনো করো? অমন মাথা নাড়ল। না সাহেব। কি করো? কবার তুলি? কোর্টরুমে হালকা গুঞ্জন হল। কেউ কেসে উঠল, কেউ চেয়ার বদলাল। জজ ফাইল খুললেন। তারপর ইন্সপেক্টরের দিকে তাকালেন। অভিযোগ? ইন্সপেক্টর গলা পরিষ্কার করল। মাই লর্ড, অভিযুক্ত বাজারে এক দোকানদারের মোবাইল ফোন চুরি করেছে। ঘটনাস্থলে ধরা পড়েছে। জজ দৃষ্টি তুলে আবার অমনকে দেখলেন। তুমি মোবাইল চুরি করেছ? অমনের চোখ ভরে এলো। না, সে স্পষ্ট বলল। প্রথমবার তার আওয়াজে ভয়ের সাথে দৃঢ়তাও ছিল। তোমার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে? জজ জিজ্ঞেস করলেন। ইন্সপেক্টর এক মুহূর্ত থামল। না, কিন্তু পরিস্থিতিগত প্রমাণ? পরিস্থিতিগত প্রমাণ? জজ কথা কেটে দিলেন। নাকি অনুমান? কোর্টরুমের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। জজ ফাইল বন্ধ করে দিলেন। তিনি চেয়ারে পিঠ ঠেকালেন আর অমনকে আবার দেখলেন। এবার দৃষ্টি শুধু আইনি ছিল না, তার মধ্যে কিছু ব্যক্তিগত ছিল, কিছু এমন যা অমন বুঝতে পারছিল না। জজ আসতে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করতেন? অমনের গলা ভরে এলো। জানি না সাহেব, মা বলে অনেক আগে চলে গেছেন। এটা শুনে জজের মুখ এক মুহূর্তের জন্য কঠিন হয়ে গেল। তার আঙুলগুলো চেয়ারের হাতলে শক্ত হয়ে গেল, যেন কেউ কোনো পুরনো ক্ষত স্পর্শ করেছে। তিনি গভীর শ্বাস নিলেন। ইন্সপেক্টর? জজের আওয়াজ এখন ঠান্ডা ছিল। আপনি কি শপথ নিয়ে বলতে পারেন যে এই বাচ্চা দোষী? ইন্সপেক্টর প্রথমবার অস্বস্তি বোধ করল। কোর্টরুম সেই পরিবর্তন অনুভব করল। অমন জানত না কেন, কিন্তু তার মনে হচ্ছিল যে এই শুনানি বাকি শুনানিগুলোর মতো আর থাকবে না। কোর্টরুমে এখন সেই আনুষ্ঠানিক শোরগোল ছিল না, যেন কেউ অদৃশ্য হাতে আওয়াজগুলো চেপে ধরেছে। জজ নিজের চেয়ারে সোজা বসেছিলেন, কিন্তু তার চোখ এখন ফাইলে ছিল না। তিনি অমনকে দেখছিলেন, সেইভাবে নয় যেভাবে কোনো বিচারক অভিযুক্তকে দেখে, বরং যেন কোনো মানুষ কোনো পুরনো প্রশ্নকে আবার খুঁজছে। ইন্সপেক্টর, জজ আবার বললেন, উদ্ধার নেই, সিসিটিভি ফুটেজ নেই, আর অভিযোগকারী নিজে এখানে উপস্থিত নেই। তাহলে আপনি এফআইআর কোন ভিত্তিতে দায়ের করলেন? ইন্সপেক্টর গলা পরিষ্কার করল। মাই লর্ড, বাচ্চাটা সন্দেহজনক অবস্থায় ছিল, কভার তুলছিল, দোকানের কাছে উপস্থিত ছিল। সন্দেহজনক অবস্থা? জজ শব্দগুলো পুনরাবৃত্তি করলেন। গরিবই কি এখন অপরাধের চিহ্ন হয়ে গেছে? কোর্টরুমে কিছু লোক মাথা নিচু করল। জজ অমনের দিকে তাকালেন। তোমার মা কোথায়? ঝুপড়িতে? অমন বলল, অসুস্থ। আর কেউ? না। জজ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। সেই মুহূর্তটা ছোট ছিল, কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়েছিল। যখন তিনি চোখ খুললেন, তখন তার আওয়াজ বদলে গেছে। কঠোরতা কম ছিল, ওজন বেশি। ইন্সপেক্টর, তিনি বললেন, আপনি জানেন যে নাবালকের সাথে জড়িত মামলা বিশেষ সতর্কতা দাবি করে? ইন্সপেক্টর মাথা নাড়ল। জি মাই লর্ড। তাহলে আপনি শিশু কল্যাণ সমিতিকে সূচনা দিলেন না কেন? এই প্রশ্নে ইন্সপেক্টরের মুখের রং বদলে গেল। মাই লর্ড, মামলা ছোট ছিল। ছোট আপনার কাছে, জজ বললেন, কিন্তু এই বাচ্চার কাছে এটা তার পুরো জীবন হতে পারে। এটা প্রথমবার যখন অমন কোনো বড় লোককে তার জন্য কথা বলতে শুনল। তার চোখ অজান্তেই ভরে এলো, কিন্তু সে চোখের জল মুছে ফেলল। তাকে কাঁদতে ভালো লাগত না, কান্নায় পেট ভরে না। জজ পেশকারের দিকে তাকালেন। এই বাচ্চার বয়সের প্রমাণ হয়েছে? না মাই লর্ড। জজের আঙুলগুলো টেবিলে হালকা টোকা দিল। মানে আপনি একটা নাবালকের ওপর চুরির মামলা দায়ের করে দিলেন প্রাথমিক তদন্ত ছাড়াই? কোর্টরুমে বসা কিছু আইনজীবী একে অপরের দিকে তাকাতে লাগল। মামলা এখন সাধারণ ছিল না। জজ অমনকে জিজ্ঞেস করলেন, তোমাকে কোর্টে আসার আগে বলা হয়েছিল যে তোমার অধিকার কি কি? অমন মাথা নাড়ল। না। তোমাকে ভয় দেখানো হয়েছে? অমন চুপ রইল। তারপর খুব আস্তে বলল, একটু। এই একটু জজের বুকে কোথাও গুঞ্জন করল। তিনি হঠাৎ ফাইল বন্ধ করে দিলেন। ইন্সপেক্টর, জজ বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন। ইন্সপেক্টর অবাক হল। মাই লর্ড, আমি বলেছি বাইরে। ইন্সপেক্টর বিরোধ করল না।
সে বাইরে চলে গেল, কিন্তু তার মুখে এখন আত্মবিশ্বাস ছিল না। কোর্টরুমে নিস্তব্ধতা ছিল। জজ অমনের দিকে তাকালেন। তার চোখে কিছু এমন ছিল যা এখন বিচারকের মনে হচ্ছিল না। তোমার পুরো নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। অমন কুমার, উত্তর এলো। জজের মুখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন কোনো ভুলে যাওয়া দরজায় হঠাৎ খটখট শব্দ হল। তোমার মায়ের নাম? সীমা। এটা শুনে জজের শ্বাস আটকে গেল। কোর্টরুম কিছু দেখল না, কিন্তু জজের ভিতরে কোনো দেওয়াল ধসে পড়েছে। তিনি নিজের সাথে খুব আস্তে বললেন, এত আস্তে যে আর কেউ শুনতে পায়নি, সীমা। আর সেই মুহূর্তে এই মামলা, এই বাচ্চা আর এই আদালত সবকিছু বদলে গেছে। জজের চেয়ারে বসা ব্যক্তির মুখ এখন আগের মতো ছিল না। চোখের চারপাশের কঠোরতা গলে গেছে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। আদালত আবেগের জায়গা নয়, এই কথা তিনি অন্যদের যতবার বোঝান, আজ নিজেকে তার চেয়ে বেশি দরকার ছিল। তিনি গভীর শ্বাস নিলেন। অমন, জজ বললেন, তোমার মা কোথায়? অমন মাথা তুলল। প্রথমবার সে জজকে মন দিয়ে দেখল। কালো পোটের নিচে সাদা শার্ট, গলায় ব্যান্ড, বয়স 50-এর কাছাকাছি। মুখ চেনা নয়, তবু কোথাও কিছু নড়ে উঠল। কানপুর, অমন বলল। জজের আঙুলগুলো টেবিলে থেমে গেল। পুরো নাম সীমা শর্মা। এখন জজ দৃষ্টি সরিয়ে নিলেন। তিনি কিছুক্ষণ সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইলেন, যেন সেখানে কোনো ছবি ঝুলছে যা শুধু তাঁকেই দেখা যাচ্ছে। কোর্টরুমে বসা লোকেরা বুঝতে পারছিল না যে এই নীরবতা কেন লম্বা হচ্ছে। জজ পেশকারকে বললেন, এই বাচ্চার মাকে তৎক্ষণাৎ নোটিশ পাঠানো হোক, আজই। মাইলর্ড, তিনি অসুস্থ। অমন হঠাৎ বলে উঠল। আওয়াজে ভয় ছিল, তিনি হাঁটতে পারবেন না। জজ তৎক্ষণাৎ তার দিকে তাকালেন। তাহলে অ্যাম্বুলেন্স পাঠানো হবে, তিনি বললেন। এই আদালত অপেক্ষা করবে। এটা শুনে কোর্টরুমে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ ফিসফিস করল, এত মনোযোগ? কেউ বলল, কিছু একটা আছে। জজ হাতুড়ি বাজালেন না, কিন্তু তার আওয়াজে সবাই চুপ হয়ে গেল। আদালতের কার্যক্রম স্থগিত হয়নি, শুধু সত্যিকে ডাকা হচ্ছে। অমন বুঝতে পারছিল না যে এসব কেন হচ্ছে। তাকে শুধু এটুকু জানা ছিল যে প্রথমবার কেউ তার কথা গুরুত্ব দিয়ে শুনেছে। কিছুক্ষণ পর জজ বললেন, ইন্সপেক্টরকে ভিতরে ডাকা হোক। ইন্সপেক্টর আবার এলো। এখন তার চলা ঢিলে ছিল। আপনি এই বাচ্চার মার সাথে যোগাযোগ করেছেন? না, মাই লর্ড। আপনি এটা জানার চেষ্টা করেছেন যে এই বাচ্চা কোথায় থাকে? না। আপনি এটা ভেবেছেন যে প্রমাণ ছাড়া মামলা দায়ের করা আইনের অপব্যবহার? ইন্সপেক্টর চুপ রইল। জজের আওয়াজ এখন ভারী ছিল। আপনার মনে হয় গরিব হওয়া অপরাধ? না, মাই লর্ড। তাহলে আপনি এই মামলা কেন বানালেন? ইন্সপেক্টরের নীরবতা তার উত্তর ছিল। জজ নোট করলেন। আদালত এই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখবে। তারপর তিনি অমনের দিকে তাকালেন। তোমার ভয় লাগছে? অমন সত্যি বলল। হ্যাঁ। জজ কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, ভয় ভুল নয়। ভুল তখন হয় যখন ভয়কে অস্ত্র বানানো হয়। তিনি পেশকারকে বললেন, আদালতের রেকর্ডে লিপিবদ্ধ করা হোক যে অভিযুক্ত নাবালক এবং প্রথম দৃষ্টিতে অভিযোগগুলো অস্থির মনে হচ্ছে। অমনের প্রথমবার মনে হল যে হয়তো সে আজ রাতে বাড়ি যেতে পারবে, কিন্তু আসল ঝড় এখনও বাকি ছিল। প্রায় 1 ঘণ্টা পর কোর্টের বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। পেশকার দ্রুত ভিতরে এলো। মাইলর্ড, অভিযুক্তের মা আনা হয়েছে। জজের মুখ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তিনি নিজেকে সামলে নিলেন আর বললেন, তাকে ভিতরে আনা হোক। দরজা খুলল। একটা দুর্বল মহিলা, রোগা, ফ্যাকাশে, শাড়িতে জড়ানো, সাহায্য নিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে এলো। তার চোখ ক্লান্ত ছিল, কিন্তু ছেলেকে দেখে চকচক করে উঠল। অমন, সে আসতে বলল। অমন দৌড়ে তার কাছে গেল, কিন্তু সিপাহী আটকে দিল। মা সামনে তাকালেন, আর যেই তার দৃষ্টি জজের উপর পড়ল, তার পা সেখানেই থেমে গেল। তার মুখ সাদা হয়ে গেল। আপনি? আওয়াজ ভেঙে গেল। জজ দাঁড়িয়ে উঠলেন। পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল। সীমা? জজ খুব আস্তে বললেন, আমি। এখন আদালতে আর কোনো সন্দেহ রইল না। জজ আর এই বাচ্চা একই গল্পের দুটো ছেড়ে যাওয়া পাতা ছিল। কোর্টরুমে কোনো শ্বাসও যেন ধার করা চলছিল। জজ এখনও দাঁড়িয়েছিলেন। সামনে সেই মহিলা ছিলেন যার চোখে ক্লান্তির নিচে বছরের পুরনো ব্যথা লুকিয়েছিল। সীমা শর্মা, সেই নাম, সেই মুখ, শুধু সময় সবকিছু কেড়ে নিয়েছে। বসুন। জজ বললেন। আওয়াজ সংযত ছিল, কিন্তু ভিতরের উথল পাথল স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। সীমা চেয়ারে বসলেন।
অমন তার পাশে দাঁড়িয়েছিল। সে মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে, যেন এটা সব স্বপ্ন না হয় আর মা আবার তার থেকে দূরে না চলে যায়। জজ পেশকারের দিকে তাকালেন। রেকর্ডের জন্য, তিনি বললেন, অভিযুক্তের মায়ের বিবৃতি লিপিবদ্ধ করা যাবে? জি মাই লর্ড। জজ সীমার দিকে তাকালেন। সীমা, তিনি বললেন, আপনি কি আমাকে চিনতে পারেন? সীমা দৃষ্টি নিচু করলেন। কিছুক্ষণ পর বললেন, চিনি। কোর্টরুমে নিস্তব্ধতা আরও গভীর হল। এটা আমার ছেলে, তিনি কাপা আওয়াজে বললেন। অমন, 15 বছরের। জজ মাথা নাড়লেন। আর তার বাবা? সীমা গভীর শ্বাস নিলেন। আপনি। এই শব্দগুলো হাতুড়ির মতো পড়ল। কোনো শব্দ হল না, কিন্তু প্রভাব সবাই অনুভব করল। জজ কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর বললেন, রেকর্ডে লিপিবদ্ধ করা হোক। তিনি নিজেকে সামলে নিয়ে আরও বললেন, সীমা, আপনি বলুন আপনি এখান পর্যন্ত কিভাবে পৌঁছেছেন? সীমার চোখ ভরে এলো। বছর আগে, তিনি বললেন, যখন আমি গর্ভবতী ছিলাম, আপনি প্রমোশনের জন্য অন্য শহরে যাচ্ছিলেন। আপনি বলেছিলেন কয়েক মাসের কথা, কিন্তু সেই মাসগুলো বছর হয়ে গেল। আমি অপেক্ষা করতে থাকলাম। কল বন্ধ হয়ে গেল। চিঠি ফিরে আসতে লাগল। জজের আঙুলগুলো একে অপরের সাথে শক্ত হয়ে গেল। আমি চেষ্টা করেছি, সীমা বললেন, কিন্তু আপনার দুনিয়া বড় হয়ে গিয়েছিল। আমার ছোট জীবন সেখানে ফিট হচ্ছিল না। আমি কখনো জানিনি যে তোমার সন্তান। জজের আওয়াজ প্রথমবার কেঁপে উঠল। কারণ আপনি জানতে চাননি, সীমা সোজা বললেন। না রাগ, না খোঁটা, শুধু ক্লান্তি। কোর্টরুমে বসা লোকেরা বুঝে গেছে যে তারা কোনো ফয়সালার নয়, কোনো ভাঙা সম্পর্কের সাক্ষী। জজ অমনের দিকে তাকালেন। তোমাকে জানা ছিল? অমন মাথা নাড়ল। মা কখনো বলেনি, শুধু বলেছে যে বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু জীবন আলাদা হয়ে গেছে। এটা শুনে জজের চোখ ভরে এলো, কিন্তু তিনি চোখের জল আটকে রাখলেন। তিনি হাতুড়ি তুললেন। আদালতের আদেশ, জজ বললেন। এই মামলা প্রথম দৃষ্টিতে মিথ্যে মনে হচ্ছে। অভিযুক্ত অমন কুমারকে তৎক্ষণাৎ সব অভিযোগ থেকে মুক্ত করা হচ্ছে। অমনের মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অমন প্রথমবার স্বস্তির শ্বাস নিল। কিন্তু জজের আওয়াজ এখনও শেষ হয়নি। সাথে তিনি বললেন, এই আদালতের মনে হচ্ছে যে পুলিশ নাবালকের সাথে আইনের অপব্যবহার করেছে। ইন্সপেক্টরের মুখ পড়ে গেল। এই বিষয়ে আলাদা কার্যক্রম হবে। জজ আবার অমন আর সীমাকে দেখলেন। আদালত স্থগিত হয় না, তিনি বললেন, কিন্তু আজ একজন বাবাকে নিজের কর্তব্যের মুখোমুখি হতে হবে। এটা শুধু একটা মামলার শেষ নয়, এটা একটা নতুন অধ্যায়ের শুরু। কোর্টরুমের হাওয়া বদলে গেছে। যারা কিছুক্ষণ আগে একটা সাধারণ চুরির মামলা দেখতে এসেছিল, তারা এখন আইনের আর এক মুখের সামনে দাঁড়িয়ে। জজ হাতুড়ি হালকা রাখলেন, কিন্তু তার আওয়াজে কোনো নরমই ছিল না। ইন্সপেক্টর, তিনি বললেন, আপনি সামনে আসুন। ইন্সপেক্টর পা বাড়িয়ে সামনে এলো। এখন তার চলায় সেই অহংকার ছিল না, চোখ নিচু ছিল। যেন প্রথমবার তার বোধোদয় হল যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, দায়িত্বও। আপনি প্রমাণ ছাড়া একটা নাবালকের উপর চুরির অভিযোগ লাগিয়েছেন, জাজ বললেন। আপনি না শিশু কল্যাণ সমিতিকে সূচনা দিয়েছেন, না তার অভিভাবককে। আপনি কি জানেন যে এটা সরাসরি আইনের লঙ্ঘন? ইন্সপেক্টর আসতে বলল, ভুল হয়ে গেছে মাইলর্ড। জাজের আওয়াজ কঠিন হয়ে গেল। ভুল তখন হয় যখন নিয়ত পরিষ্কার থাকে। এখানে নিয়তে প্রশ্ন। কোর্টরুমে বসা আইনজীবীরা বুঝে গেছে যে এটা আর শুধু শাস্তিমূলক মামলা থাকবে না। জাজ পেশকারকে নির্দেশ দিলেন, রেকর্ডে লিপিবদ্ধ করা হোক যে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রথম দৃষ্টিতে ক্ষমতার অপব্যবহার আর মিথ্যে মামলা দায়েরের অভিযোগ গঠিত হয়। ইন্সপেক্টর মাথা তুলল। মাইলর্ড, আমার কেরিয়ার। জাজ তাকে মাঝপথে থামিয়ে দিলেন। যে বাচ্চার শৈশব আপনি পিষে ফেলার চেষ্টা করেছেন, তার কেরিয়ারের কি? এই প্রশ্ন উত্তর দাবি করে না। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়। জজ আদেশ পড়তে পড়তে বললেন যে উক্ত ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হোক আর বিভাগীয় তদন্ত শুরু করা হোক। কোর্টরুমে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ আসতে বলল, আজ নজির হবে। ইন্সপেক্টরের দুনিয়া সেখানেই ধসে পড়ল। তাকে প্রথমবার বোঝা গেল যে গরিবের চুপ থাকাকে দুর্বলতা ভাবা কত বড় ভুল হতে পারে। জজ এখন দৃষ্টি অমন আর সীমার দিকে ঘোরালেন। অমন, তিনি বললেন, আওয়াজ এখন ভারী ছিল না, বরং সৎ ছিল। তোমাকে বাড়ি পাঠানো হচ্ছে, আজ নয়, এক্ষুনি। অমন মায়ের দিকে তাকাল। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু ভয় ছিল না। আর সীমা? জাজ বললেন, আদালত এটাও নির্দেশ দেয় যে এই বাচ্চার পড়াশোনা আর চিকিৎসার দায়িত্ব জেলা আইনি সেবা কর্তৃপক্ষ নেবে। সীমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মাই লর্ড। জাজ আস্তে মাথা নাড়লেন। এটা দয়া নয়, এটা অধিকার। তারপর সেই মুহূর্ত এলো যা আইনের বইয়ে লেখা থাকে না। জজ কোর্টকে কয়েক মিনিটের জন্য স্থগিত করলেন। তিনি চেয়ার থেকে নামলেন। প্রথমবার নয়, কিন্তু এবার কারণ আলাদা ছিল। তিনি মঞ্চ থেকে নেমে এসে অমনের সামনে দাঁড়ালেন। অমন ঘাবড়ে গেল।
সে ভাবল হয়তো কিছু ভুল হয়ে গেছে, কিন্তু জজ খুব আস্তে বললেন, যদি তুমি চাও তাহলে আমার কাছে প্রশ্ন করতে পারো। অমন মায়ের দিকে তাকাল। সীমা মাথা নাড়লেন। আপনি সত্যি আমার বাবা? এই প্রশ্ন সোজা ছিল, না অভিযোগ, না দোষারোপ। জাজের চোখ ভরে এলো। হ্যাঁ, তিনি বললেন, আর এই সত্যি আমি অনেক দেরিতে স্বীকার করেছি। অমন কিছু বলল না, সে শুধু দাঁড়িয়ে রইল। তারপর আস্তে বলল, তাহলে আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন? এই প্রশ্ন কোনো আদালতে লিপিবদ্ধ হল না, কিন্তু জজের হৃদয়ে চিরকারের জন্য লিপিবদ্ধ হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, কারণ আমি দুর্বল ছিলাম, আর আজ আমি তার মূল্য দিচ্ছি। অমন কিছু বলল না, সে শুধু মায়ের হাত আরও শক্ত করে ধরে নিল। কোর্টরুমের বাইরে লোক দাঁড়িয়েছিল, মিডিয়াও ছিল, কিন্তু সেই মুহূর্তে সেখানে কোনো জাজ, কোনো অভিযুক্ত ছিল না। সেখানে শুধু একজন বাবা ছিলেন, যাকে এখন নিজের ছেলের হক উপার্জন করতে হবে। কোর্টের কার্যক্রম শেষ হয়ে গেছে, কিন্তু সেই দিন কারোর জন্যই দিন শেষ হয়নি। বাইরে মিডিয়ার ভিড় ছিল, ক্যামেরা, মাইক, প্রশ্ন। মাই লর্ড, কিছু বলবেন? বাচ্চাকে ন্যায় মিলেছে? আপনার প্রতিক্রিয়া? জাজ কারোর উত্তর দিলেন না। তিনি চুপচাপ সীমা আর অমনের সাথে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। এটা তার ফয়সালা ছিল। কিছু কথা খবরের কাগজের জন্য নয়। সরকারি গাড়িতে বসার সময় অমন দ্বিধা করছিল। সে প্রথমবার এমন গাড়িতে বসছে। সিট নরম ছিল, কিন্তু তার শরীর এখনও শক্ত ছিল। অভ্যাস এত তাড়াতাড়ি যায় না। সীমা চুপ ছিলেন। তার চোখ বাইরের রাস্তায় আটকে ছিল, সেই রাস্তাগুলো যেগুলোতে তিনি বছরের পর বছর একা হেঁটে জীবন টেনেছেন। আজ সেই রাস্তাগুলো কিছু আলাদা লাগছিল। সহজ নয়, কিন্তু অন্তত অচেনাও নয়। জাজ সামনের সিটে বসেছিলেন। আয়নায় তিনি মাঝে মাঝে অমনকে দেখে নিতেন। প্রতিবার কিছু বলার ইচ্ছে হতো, কিন্তু শব্দ রাস্তা খুঁজে পেত না। বাড়ি পৌঁছে গাড়ি থামল। এটা জাজের সরকারি বাসস্থান ছিল না, বরং একটা ছোট গেস্ট হাউস, যা ইচ্ছে করে বেছে নেওয়া হয়েছে। তিনি জানতেন যে হঠাৎ সবকিছু বদলে দেওয়া ঠিক হবে না। আজ এখানেই থাকবেন, জাজ বললেন। কাল আরাম করে কথা বলব। অমন মাথা নাড়ল। তার খিদে পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ক্লান্তি। না, শরীরের নয়, মনের। রাতের খাবারে অমন খুব কম খেল। মা টুকলেনও না। তিনি জানতেন তার ছেলে ভিতরে ভিতরে অনেক কিছু হজম করছে। ঘুমানোর আগে জাজ দরজায় থামলেন। অমন, তিনি বললেন, যদি কিছু দরকার হয় বলো। অমন প্রথমবার তাকে সোজা দেখল। আপনি কালও থাকবেন? জজ না ভেবে বললেন, হ্যাঁ। এই উত্তর ছোট ছিল, কিন্তু অমনের কাছে অনেক বড়। পরের সকালে সূর্য দেরিতে উঠল। হয়তো শহরকেও সামলে নিতে সময় লাগছিল। অমন তাড়াতাড়ি উঠে গেল। অভ্যাস ছিল। কভার তুলতে যাওয়া বাচ্চারা দেরি করে ঘুমায় না। সে বাইরে লনে বসেছিল। যখন জাজ এলেন, কোট ছাড়া, ব্যান্ড ছাড়া, শুধু একটা সাধারণ শার্টে। অমন তাকে এই রূপে প্রথমবার দেখল। চা খাবে? জজ জিজ্ঞেস করলেন। অমন মাথা নাড়ল। দুজনে চুপচাপ বসে রইলেন। চায়ের ভাপ উঠতে থাকল। এই নীরবতা অদ্ভুত ছিল না, প্রয়োজনীয় ছিল। কিছুক্ষণ পর জজ বললেন, তুমি পড়তে চাও? অমন অবাক হয়ে তাকাল। পড়তে? হ্যাঁ, স্কুল। অমন আস্তে বলল, আমাকে অক্ষর জানা আছে, মা শিখিয়েছেন। জজ মুচকি হাসলেন। তাহলে সেখান থেকেই শুরু করব? সেই দিন জজ কোনো আদেশ দিলেন না, কোনো ভাষণ দিলেন না। তিনি শুধু একটা ফাইল খুললেন আর একজন বাবার মতো প্রথম দায়িত্ব তুলে নিলেন। সন্ধ্যায় তিনজনে ডাক্তারের কাছে গেলেন। সীমার চিকিৎসা শুরু হল। অমন দেখল কিভাবে জর্জ প্রতিটা পড়চি সযত্নে রাখছেন, যেন ভয় যে কিছু ছুটে না যায়। রাতে অমন প্রথমবার নিজেকে একটা প্রশ্ন করল, জীবন কি শুধু লড়াইয়ের নাম নয়? হয়তো শেখারও। সেই রাতে সে শান্তিতে ঘুমাল। স্বপ্নে কভার ছিল না, শুধু একটা স্কুলের ঘণ্টা ছিল, যা ভয় দেখায় না। 3 মাস কেটে গেল। সময় একই ছিল, কিন্তু সবকিছু একই রইল না। কোর্টরুমে এখনও সেই চেয়ারগুলো ছিল, সেই ফাইল, সেই ভিড়। ফর্ক শুধু এটুকু যে এবার মামলা কোনো বাচ্চার উপর নয়, বরং ইউনিফর্মের উপর। সেই ইন্সপেক্টর, সেই নাম, এখন অভিযুক্তের জায়গায় দাঁড়িয়ে। বিভাগীয় তদন্ত শেষ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বিবৃতি, থানার এন্ট্রি রেজিস্টার, সব একই সত্যি বলেছে। চুরি হয়ইনি। মোবাইল দোকানের কাউন্টারের নিচে পড়ে পাওয়া গেছে, কিন্তু তার আগে একটা বাচ্চাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। জজ ভয়শালা পড়লেন। সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে সেবা থেকে বরখাস্ত করা হচ্ছে।
সাথে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের, নাবালকের অধিকার লঙ্ঘন আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারে কার্যক্রম শুরু হচ্ছে। কোর্টে কোনো তালি পড়ল না, এটা জয় ছিল না, এটা সতর্কবার্তা ছিল। ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হলো। তার চোখে সেই ভয় ছিল যা কোনোদিন অমনের চোখে ছিল। ফর্ক শুধু এটুকু যে এবার ভয় সঠিক জায়গায় দাঁড়িয়েছিল। সেই দিনই জজ আরেকটা আদেশ পাশ করলেন। অমনের ভর্তি সরকারি স্কুলে হয়ে গেছে। বই নতুন ছিল, কিন্তু ভয় পুরনো ছিল। প্রথম দিন যখন স্কুল বাস এলো, অমন কিছুক্ষণ দ্বিধা করল। তারপর মা তার কাঁধে হাত রাখলেন। যা, তিনি বললেন, এখন ফিরে আসবে। অমন বাসে বসল, জানালা দিয়ে বাইরে তাকাল। সে প্রথমবার অনুভব করল যে রাস্তাগুলো শুধু কাজের জায়গা নয়, সেগুলো পথও। জজ সেই দিন কোর্টে দেরি করে পৌঁছালেন। তিনি চেয়ার ধরলেন, কিন্তু আজ সেই চেয়ার ভারী লাগল না। হয়তো তাই যে কিছু বোঝা তিনি নিচে রেখে দিয়েছেন। সন্ধ্যায় তিনি স্কুলে গেলেন। হঠাৎ নয়, চুপচাপ। অমন তাকে দেখে ঘাবড়ে গেল। আমি দেখতে এসেছি, জজ বললেন, ভয় দেখাতে নয়। অমন হাসল, ছোট কিন্তু সত্যি। কয়েক মাস পর অমন প্রথম পুরস্কার জিতল। না দৌড়ে, না বক্তৃতায়। সে একটা রচনা লিখেছে। ন্যায় কি হয় সে লিখেছে। ন্যায় তখন হয় যখন কেউ তোমার কথা শোনে, যখন তোমাকে আগে অপরাধী ভাবা হয় না, আর যখন ভুল করা লোক মাফি নয়, দায়িত্ব নেয়। জজ সেই রচনা পড়লেন দেরি করে। সেই রাতে তিনি নিজের ডায়েরিতে এক লাইন লিখলেন, আমি একদিনের ভালো জজ হতে পারতাম, কিন্তু আমাকে এক জীবনের ভালো বাবা হতে হবে। সীমার শরীর এখন ভালো ছিল। তিনি একটা ছোট সেলাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। আত্মনির্ভর হওয়ার জেদ এখন ভয়ের চেয়ে বড় ছিল। অমন মাঝে মাঝে কোর্টের বাইরে দাঁড়িয়ে ভিতরে উঁকি দিত, সেই জায়গা যেখানে একদিন সে কাঠগড়ায় দাঁড়িয়েছিল। আজ সে জানে, ন্যায় শুধু ফয়সালা নয়, কখনো কখনো সেটা দ্বিতীয় সুযোগ। শহরে লোকে এই গল্প আজও বলে। কেউ বলে একটা বাচ্চা ভাগ্যে বেঁচে গেল, কেউ বলে একজন জজ ভুল শুধরে নিলেন। কিন্তু অমন জানে, সে শুধু বাঁচেনি, তাকে দেখা হয়েছে, আর এই ফরকই সবকিছু বদলে দেয়। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেনই, সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও গল্প আপনাদের কাছে পৌঁছায়, আর শেয়ার করুন তাদের সাথে যাদের এটা স্পর্শ করতে পারে। নিচে কমেন্টে এটাও বলুন যে আপনি এই ভিডিও কোন শহর বা কোন জায়গা থেকে দেখছেন। আপনার এক লাইন আমাদের আরও লিখতে শক্তি দেয়।